সরকারের কাজ হলো নিরপেক্ষভাবে এবং আইনকে মাথায় রেখে বেআইনি কাজ না করে স্বচ্ছতার সাথে চাকরি দেওয়া। সেখানে আপনাকে যদি কেউ ঘুষ দিতে এলো, আপনি সেদিন তাকে ধরালেন না কেন? তৃণমূল কংগ্রেসের পরিচালিত রাজ্য সরকারের মাল্টি অর্গান ফেল করে গেছে। যেখানে একটা সমাজ, একটা পরিবার, একটা জীবন, একটা দেশ আদর্শ ছাড়া চলে না, সেখানে একটা রাজনীতি চলতে পারে না। বিজেপির গভর্নমেন্ট বলছে এটা ট্রেলার, পুরা ফিল্ম বাকি হ্যাঁ। আমরা বলছি ইলেকটোরাল বন্ড ট্রেলার, এখন পিএম কেয়ার ফান্ড হয়ে বাকি ফিল্মটা আমরা দেখাবো, ওয়েট অ্যান্ড সি। গোটা ভারতবর্ষকে সস্তায় শ্রমের মজুদ ঘরে বানাতে চাইছে দেশের সরকার, যে হাতের 1000 টাকা আমার ছেলেকে চিরদিন বেকার করে রেখে দিচ্ছে। 26-এর জন্য তৃণমূল এখন থেকেই অপেক্ষা করুক, তাদেরকে চলে যেতে হবে। নমস্কার, সিপিআইএম ডিজিটাল পূর্ব বর্ধমানে আপনাদের স্বাগত জানাই। কথোপকথনে আজকে আমাদের সাথে রয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। মীনাক্ষী, আপনাকে স্বাগত। আজ একটা বিশেষ দিন। এবার নির্বাচনে তো ধরুন প্রধানতম এজেন্ডা যেগুলো, তার মধ্যে অন্যতম হচ্ছে বেকারি, দারিদ্র, ক্ষুধা। এইগুলো নিয়ে একটা নতুনতর হচ্ছে, এগুলো পরিবর্তন করে নতুনতর একটা সমাজের স্বপ্ন দেখেছিলেন যিনি, সেই দার্শনিক কার্ল মার্কসের আজকে জন্মদিন। তো এইরকম একটা সময়ে দাঁড়িয়ে আজকের ভারতের প্রেক্ষিতে আপনি আজকের ভারতকে এই প্রেক্ষিতে কিভাবে দেখবেন? যার জন্মদিনের কথা বলছেন তিনি বলেছিলেন যে শ্রমিকের নেতৃত্বে সবার পেটে ভাত, সবার হাতে কাজ নিয়ে একটা দেশ মাথা তুলে দাঁড়াবে, একটা গোটা সমাজ ব্যবস্থা মাথা তুলে দাঁড়াবে, বিপ্লব হবে। যে বিপ্লবে প্রান্তিক মানুষের বেঁচে থাকার পরিপূর্ণ রসদ থাকবে এবং যে বিপ্লবের পর দেশটা তত্তর করে সামনের দিকে এগিয়ে যাবে। ফলে তার জন্মদিনে সেই লড়াইয়ে, সেই রাস্তাতে থাকার জন্য আমরা প্রস্তুত। আরো অনেক মানুষের হাত ধরে এই রাস্তাতে থেকে এই লোকসভা নির্বাচনে তাদেরকে কর্মী এবং ভোটারে পরিণত করাটাও আমাদের কাছে একটা বড় দায়িত্ব এবং চ্যালেঞ্জ, যেটা আজকের দিনে আমরা নিতে চাইছি। নির্বাচন চলছে, নির্বাচনের মাঝখানেই তো 26,000 ছেলে মেয়ের কাজ চলে গেল। তার মধ্যে কেউ কেউ দোষী, একটা বড় অংশই দোষী নয়। আপনারা নিশ্চিত করেই হচ্ছে এই অংশের মানুষ এবং যারা হচ্ছে লড়াই করছে দীর্ঘদিন ধরে চাকরি প্রার্থী, তাদের পাশে দাঁড়িয়েছেন। তো অনেকে একটা ইয়ের মধ্যে ভুগছে আর কি, একটু অনিশ্চয়তায় ভুগছে। তারা অনেকে কঠিন সিদ্ধান্তের দিকেও হয়তো যেতে পারে। এরকম সামাজিক প্রেক্ষিতে দাঁড়িয়ে আপনি কিভাবে রিয়াক্ট করবেন, কিভাবে, বা আপনার বার্তাটা তাদের কাছে কি? তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার এবং এসএসসি কমিশন ছাড়া কেউ দোষী নয়। ঘুষ দেবার জায়গা আপনারা তৈরি করেছিলেন বলেই পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা ঘুষ দিয়েছে। ঘুষ দেবার জন্য অনেকে সর্বশান্ত হয়েছে, অনেক যোগ্য প্রার্থী পাস করেছে, তাও ঘুষ দিয়েছে। আপনি যদি ঘুষ না নিতেন তাহলে এটা হতো না। সরকারের কাজ হলো নিরপেক্ষভাবে এবং আইনকে মাথায় রেখে বেআইনি কাজ না করে স্বচ্ছতার সাথে চাকরি দেওয়া। সেখানে আপনাকে যদি কেউ ঘুষ দিতে এলো, আপনি সেদিন তাকে ধরালেন না কেন? আজকে আপনার 28 জন জেল খাটছে, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে এসএসসির চেয়ারম্যান, মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারপারসন থেকে শুরু করে যারা যেখানে যেভাবে আছে, এমনকি 5 জন মিডিলম্যান আছেন। সংবাদপত্র প্রকাশ করছে 28 জনের মধ্যে 5 জন মিডিলম্যান। মানে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মিডিলম্যান? কিসের মিডিলম্যান? ঘুষের। পশ্চিমবঙ্গের যে বেকার ছেলেমেয়েরা ঘুষ দিল, তাদেরকে ঘুষের রাস্তায় কে নিয়ে গেল? আপনি, আপনার কমিশন। তাই অন্যায় করেছেন আপনি, দোষ করেছেন আপনি। শাস্তি গোটা রাজ্যের বেকার ছেলেমেয়েদেরকে আমরা পেতে দেব না। যারা যোগ্য তাদেরকে চাকরি ফেরাতে হবে, তাদের সার্ভিস ব্রেক করা যাবে না, তাদের সার্ভিসের কন্টিনিউশন করতে হবে, তাদের বেতনের ব্রেক করা যাবে না এবং সসম্মানে দ্রুততার সাথে তাদেরকে চাকরিতে ফেরাতেই হবে। আর যারা অযোগ্য তাদেরকে চরমতম শাস্তি দিতে হবে। অযোগ্য মানে যারা চাকরি পেল তারা শুধু নয়, যারা চাকরি দিল তারাও অযোগ্য। এই দু তরফকে দৃষ্টান্তমূলক চরম শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কোনো যোগ্য মেধাবী ক্যান্ডিডেটের পরিবর্তে কোনো অযোগ্যকে শুধুমাত্র ঘুষ, স্বজন পোষণ না 2 নম্বরই রাস্তায় যাবার আগে যাতে 10 বার ভাবতে বাধ্য হয়। এই বেকারত্বের কথাতেই আসি। নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরি দেবেন। এখন বলছেন 80 কোটি মানুষকে রেশন দেবেন। শুধু প্রতিশ্রুতি পাল্টে গেছে।
এবং একইভাবে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে 1 কোটি লোককে চাকরি দিয়ে দিয়েছেন, এখন আবার বলছেন 10 লক্ষ লোকের জন্য কাজ রেডি। উনি নাট ফেল করে গেছেন। একটা পেশেন্ট থাকে না, একটা কারণে ভর্তি করেছিলাম হসপিটালে, তারপরে প্রথমে বলল যে এর কিডনিটা নষ্ট হয়ে গেছে, তারপরে বলল শ্বাস নিতে পারছে না, তারপরে বলল সুগার বেড়ে গেছে, তারপরে বলল সোডিয়াম পটাশিয়ামে গোলমাল হয়ে গেছে, তারপরে শেষে ডাক্তার বলল যে এর মাল্টি অর্গান ফেল করে গেছে। তৃণমূল কংগ্রেসের পরিচালিত রাজ্য সরকারের মাল্টি অর্গান ফেল করে গেছে। এই পেশেন্টটা কোমাতে আছে, এই পেশেন্ট আর বাঁচতে পারবে না। ফলত ভবিষ্যতে বেকার ছেলে মেয়েদেরকে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য একটা যোগ্য জায়গা দেওয়ার জন্য রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে এগিয়ে আসতে হবে, সাহসের উপরে ভর করে, এবং একমাত্র বিকল্প বামেদের উপরে আস্থা রাখতে হবে। এটা আমার দাবি নয়, এটা আমার আবেদন। আচ্ছা, রাজনীতি তো ধরুন এখন আদর্শহীন, খানিকটা কাল্পনিক চরিত্রের উপর ঘোরাফেরা করছে। ভুল কথা। আপনারা তো আদর্শ কেন্দ্রিক রাজনীতি করেন, তথাকথিত রাজনীতি আমরা যা দেখি সেই রাজনীতি তো আপনাদের সাথে মেলে না। তো আপনারা কি কোথাও এই চটুল রাজনৈতিক যে লড়াই, সেই লড়াইয়ে পিছিয়ে পড়ছেন? ভুল কথা। আদর্শ ছাড়া রাজনীতি হয় না, আদর্শ ছাড়া দেশ চলে না, আদর্শ ছাড়া একটা পরিবার চলে না, একটা জীবন চলে না। যেখানে একটা সমাজ, একটা পরিবার, একটা জীবন, একটা দেশ আদর্শ ছাড়া চলে না, সেখানে একটা রাজনীতি চলতে পারে না। এরা ক্ষণস্থায়ী, এদের পায়ের নিচের জমি খুব হালকা, দ্রুততার সাথে এরা সরে যাবে। শুধুমাত্র সাহসের উপরে ভর করে চেতনা সম্পন্ন গরিব খেটে খাওয়া মেহনতি মানুষকে তাদেরকে সামনের দিকে আসতে হবে। আর সেই আসার কাজটাই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে বামপন্থীদের নেতৃত্বে। বামপন্থীরা সাথে থাকবে, সামনে থাকবে, পিছনে থাকবে, ম্যাটারটা তা নয়। পশ্চিমবঙ্গের চেতনা সম্পন্ন খেটে খাওয়া মেহনতি মানুষ আদর্শের পথে বেঁচে থাকার জন্য তারা রাস্তার দখল প্রতিদিন নিচ্ছে বলেই পঞ্চায়েতের ভোটে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার বিডিও এবং পুলিশকে নামিয়ে ভোট লুট করতে বাধ্য হয়েছিল। এর থেকে পরিষ্কার কথা, যে রাস্তায় আমরা যাচ্ছি আমাদের রাস্তা সঠিক, এবং রাজ্যের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার যাদেরকে মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে আছে বিজেপির সরকার। কারণ আজকে বিজেপির পার্টিতে যারা নেতা কর্মী থেকে শুরু করে তাদের যা পলিসিতে, তাদের যা চাঁদাই, সবটাতে পার্টনার হচ্ছে তৃণমূল, এবং ক্রাইম পার্টনার দুজনকেই শাস্তি পেতে হবে। আপনার কথার প্রসঙ্গ ধরেই বলি যে নির্বাচনী বন্ডের যে বন্ডিং, সেখানেও তো বিজেপি এবং তৃণমূল প্রায় সমান সমান, যার ফলে এদের হাতে তো এখন প্রচুর অর্থ। আপনারা এই এত বড় নির্বাচন বামপন্থী দলগুলো কিভাবে পার করবে? ওই হাত পাতা কৌটো নাচানো, যেটাতে আমরা গর্ব অনুভব করি। সাধারণ মানুষের কাছে আমাদের রাজনৈতিক স্বচ্ছতা এবং এই স্বচ্ছতা রক্ষা করার দায়িত্বও আমাদের। তাই 5 টাকা নিয়েছি, 5 টাকার হিসাবও দিয়েছি। আর যারা আমাদেরকে বলে যে পার্লামেন্টে তোমাদের এমএলএ নাই, বিধানসভাতে তোমাদের এমপি নাই, তাদেরকে আমরা বলি যে শুধুমাত্র পার্লামেন্টে এমপি নাই, তাতেই আমরা মোদির ধুতির কাছা খুলে ফেলেছি ইলেকটোরাল বন্ডে। দিদি মুখ লুকাচ্ছে। এরপর যদি 1-2খানাও লাল ঝান্ডা পার্লামেন্ট থেকে শুরু করে রাস্তাতে জানকবুল লড়াইয়ে নেমে যায়, তাহলে এখন পিএম কেয়ার ফান্ড বাকি আছে। বিজেপির গভর্নমেন্ট বলছে এটা ট্রেলার, পুরা ফিল্ম বাকি হ্যাঁ। আমরা বলছি ইলেকটোরাল বন্ড ট্রেলার, এখন পিএম কেয়ার ফান্ড হয়ে বাকি ফিল্মটা আমরা দেখাবো, ওয়েট অ্যান্ড সি। আচ্ছা, 100 দিনের কাজের ধরুন 100 দিনের কাজের টাকা প্রচুর বাকি আছে, সাধারণ মানুষ টাকা পাচ্ছে না। এটা সত্য যে 100 দিনের কাজে প্রভূত দুর্নীতি হয়েছে, এটাও সত্য যে সেইটাকে সামনে রেখে হচ্ছে কেন্দ্রীয় সরকার আবার খানিকটা খেলছে, তারা টাকাটা পাঠাচ্ছে না। আসলে তো বলি হচ্ছে সাধারণ মানুষ, গরিব মানুষ, প্রান্তিক মানুষ। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? এখানেই লড়াইটা। বামপন্থীরা শহরে এবং গ্রামে 100 দিনের কাজ এবং গ্রামে 200 দিনের কাজের জন্য লড়াই করেছিল, যে লড়াইটা পার্লামেন্টের ভেতর থেকে রাস্তা পর্যন্ত ছিল। শহরের 100 দিনের কাজের গ্যারান্টি হয়নি, কিন্তু ভারতীয় সংবিধানে কোথাও কাজের অধিকারকে সাংবিধানিক মানবাধিকারের স্বীকৃতি দেওয়া হয়নি। কিন্তু বামপন্থীদের লড়াইয়ে 3য় অধ্যায়, নির্দেশমূলক নীতির অধ্যায়, এখানে একটা আইন করা হয়েছিল যেই 100 দিনের কাজ সরকারকে দিতে হবে। সেই কাজটাকে আজকে একজন লুট করেছে, আর একজন বেআইনি পথে আজ 2.5 বছর ধরে টাকা বাকি রেখেছে এবং কাজ বন্ধ করেছে। এখানেই শেষ নয়। 2023 সালের যে বাজেট পেশ হয়েছিল, নির্মলা সীতারামন আমাদের ভারতের অর্থমন্ত্রী, তিনি 100 দিনের কাজের টাকাতে যে টাকা বরাদ্দ করা হয় প্রতি বছর, সেখান থেকে কাটেলমেন্ট করেছেন। এর থেকে পরিষ্কার
গোটা ভারতবর্ষকে সস্তায় শ্রমের মজুদ ঘরে বানাতে চাইছে দেশের সরকার। তাই আমরা বলছি, তৃণমূলকে হারাতে হবে, বিজেপি সমেত হারাতে হবে। ডিম রেখে মাকে বিসর্জন দেওয়া যাবে না, পুরো গোষ্ঠী সমেত এদেরকে বিদায় জানাতে হবে। তবে গিয়ে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষের বেকার ছাত্র যুবরা মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য গায়ে গতরে খাটার একটা ন্যায্য জায়গা পাবে। 1951 সাল থেকে ভারতবর্ষে নির্বাচন চলছে, বিভিন্ন ইস্যু উঠে এসছে, বিভিন্ন এজেন্ডায় তৈরি হয়েছে নির্বাচনকে মাথায় রেখে নির্বাচনের আগে থেকে। কিন্তু এই রকম কখনো হয়নি যে সংবিধান রক্ষার লড়াই, এই যে বিভিন্ন দল, বিশেষ করে বাম জোট বা বামপন্থী দলগুলোর নেতৃত্বে তৈরি হওয়া জোট, তারা সংবিধান রক্ষার লড়াইয়ের ডাক দিয়েছে। এটা কেন? ভারতবর্ষের প্রথমবার এনডিএ এবং মোদির একক সংখ্যা গরিষ্ঠতায় বিজেপির যে সরকার চলেছে এবং লাস্ট 10টা বছর ধরে যে পদ্ধতিতে, যে অভিমুখে পার্লামেন্ট চলল, তাতে সর্বাধিকভাবে আক্রান্ত মানুষের সাংবিধানিক অধিকার। তাহলে আমার সাংবিধানিক অধিকার আক্রান্ত মানে আসলে সংবিধান আক্রান্ত। এখানে ডেপুটি স্পিকার নেই পার্লামেন্টে। 146 জন এমপি সাসপেন্ড হয়ে যায়। পার্লামেন্টে ইলেকটোরাল বন্ডের নামে একটা বিল, যেখানে রিজার্ভ ব্যাংকে হাতে পড়তে পারেনি, আলোচনা করতে পারেনি, তারা ফিরে এটা পাঠানোর সুযোগ পায়নি, তারা কোনো রকম না জানাতে ইলেকটোরাল বন্ডের মতন একটা আইন পাস করিয়েছে। দুদিনে 15টা বিল পাস করিয়েছে, 6 মিনিটে 18টা বিল পাস করিয়েছে। কৃষক বিল শুধুমাত্র ধনী ভোটে পাস হয়ে গেছে, যার বিরুদ্ধে 1 বছর ধরে 700-র বেশি কৃষকরা শহীদ হয়ে তার বিরোধিতা করেছেন। ইলেকট্রিক্যাল বিল 2020, জাতীয় শিক্ষানীতি, একক সংখ্যাগরিষ্ঠতার চাপে যা পাস হয়েছে, যেখানে রিসার্চের জায়গা নেই, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা, আবাসিক থেকে পড়াশোনা করার গরিব বাড়ির, দলিত, আদিবাসী, খেটে খাওয়া মেহনতি মজুর পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনার জায়গা নেই। তাহলে যেখানে আমার সাংবিধানিক অধিকার অসুরক্ষিত, খর্ব হচ্ছে প্রত্যেকটা দিন, সিআরপিসি, আইপিসির বইগুলোকে পাল্টে দেওয়া হচ্ছে, ইউএপিএ আইনে আমার আত্মপক্ষ সমর্থনের জায়গা থাকবে না, 24 ঘন্টার মধ্যে আমাকে কোর্টে প্রডিউস করা হবে কিনা, আমার কেসটা কোর্টে উঠবে কিনা, বিচার হবে কিনা, কিচ্ছু রইবে না, শুধুমাত্র 2 বছর আমাকে জেলে থাকতে হবে। পুরঞ্জয় গুহ ঠাকুরতা, প্রবীর পুরকায়স্থ এনারাও গেলেন। গৌরী লঙ্কেশ, দাভোলকার, পানসারে, কালবুর্গি খুন হয়ে গেলেন। জুনেদ আকলাক শুধুমাত্র কে কি মাংস খাবে বলে খুন হয়ে গেলেন। তাহলে ছত্রে ছত্রে আমার বেঁচে থাকার অধিকার প্রতিদিন ওরা কেড়ে নিচ্ছে, নইলে খর্ব করছে, নইলে তাকে খুন করছে। তাহলে আমার বেঁচে থাকতে গেলে আমার সংবিধানকে বাঁচাতে হবে, আর সংবিধানকে বাঁচাতে গেলে দেশকে বাঁচাতে হবে এবং দেশের মানুষের বোধ, বুদ্ধি, বিচারের উপরে ভরসা করতে হবে এবং তাকে বাঁচাতে হবে। তার লড়াইয়ে বামপন্থীরা, বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে আমরা এক জায়গায় রেখেছি, কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরোধিতাটাও আমাদের কাছে সর্বোচ্চ প্রায়োরিটি। লক্ষ্মীর ভান্ডারের 500,000 টাকার নোট, সেই নোট কি আমাদের রাজ্যের মা লক্ষ্মীদের আত্মচিৎকার আটকাতে পারছে? গ্রাউন্ড রিয়েলিটি অন্য কথা বলছে। পশ্চিমবঙ্গের মা বোনেদের কাছে লক্ষ্মীর ভান্ডারের কথা বলতে গেলে সবার আগে যদি কেউ তেড়ে আসছে, সেটা মা বোনেরা। এখনো পর্যন্ত যদি তৃণমূল কংগ্রেসের পার্টিটা এইটা বুঝতে না পারছে, তো নিজের কবর নিজেরা খুঁড়ছেন। পশ্চিমবঙ্গের মা বোনেরা যারা একদিন আত্মরক্ষা সমিতি তৈরি করেছেন, যারা একদিন দেশের স্বাধীনতার জন্য লড়েছেন, যারা একদিন দুর্ভিক্ষে মানুষের মুখে অন্ন জুগিয়েছেন, যুদ্ধের সময় শান্তির জন্য লড়েছেন, নিজেদের প্রাণ, নিজেদের গয়না, নিজেদের সম্পত্তি দেশের জন্য বিলিয়ে দিয়েছেন। যখন তেভাগার আন্দোলন ঘটেছে, যখন বর্গার আন্দোলন ঘটেছে, তখন কোমরে আঁচল বেঁধে সামনের সারিতে দাঁড়িয়ে যে মায়েরা লড়াই করেছে, তারাও কিন্তু পশ্চিমবঙ্গের এই মায়েরাই আমাদের। ফলে তারা ভালো জানে যে হাতের 1000 টাকা আমার ছেলেকে চিরদিন বেকার করে রেখে দিচ্ছে। তাই ছেলে মেয়ের বেকারত্বের জায়গায় 1000 টাকাতে পশ্চিমবঙ্গের মা বোনেরা কখনো নিজেদের আত্মসম্মান বেচে দেবে না রাত 12টায় অন্যের ডাকে পার্টি অফিসে বসে থাকার জন্য। আপনি তো বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আপনাদের যেতেই হচ্ছে নির্বাচনের বিভিন্ন কাজে।
বহু ধরনের মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হচ্ছে, গ্রাউন্ড রিয়ালিটিটা অনেকটা অনুভব করতে পাচ্ছেন। আপনার কি মনে হয় যে পঞ্চায়েত নির্বাচনে বামপন্থীরা যতটা এগিয়ে ছিল, লোকসভায় কি সেটাকে ছাপিয়ে যাবে? পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গোটা রাজ্যবাসীর যে ঘৃণা ছিল, সেই ঘৃণাটা লোকসভার ভোটে ভোট বাক্সে আছড়ে পড়বে। গোটা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে বিকল্প বামেরা এবং বাম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি গোটা দেশ থেকে বিজেপির স্বৈরাচারী যে পদক্ষেপ, তাকে সরানোর জন্য ওদেরকে কোণঠাসা করতে হবে এবং পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে অবশ্যই বিদায় জানাতে হবে এবং তাদেরকেও, তাদের যা দুর্নীতি, তাদের যা চুরি, তাদের যা লুট, সেই লুটের পসরাকে আমাদেরকে বিদায় জানাতেই হবে। ফলত গোটা রাজ্যের সাধারণ মানুষ, বেকার ছাত্র যুব, মেহনতি, শ্রমিক, কৃষক পরিবার, সরকারি কর্মচারী, মা বোনেরা সবাই এককাট্টা হয়ে দাঁড়িয়েছে। আমার শুধু একটাই কথা, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, ডেমোক্রেসির ফোর্থ পিলার মিডিয়া, রাজ্য প্রশাসন এবং আমরা যারা রাজনৈতিক কর্মীরা আছি, ভারতবর্ষের গণতন্ত্রে সাধারণ মানুষের ভোটাধিকারের প্রতি আমাদের আস্থা রেখে স্বচ্ছতার সাথে মানুষের মতকে ভোট বাক্সে প্রদান করার জন্য সব রকমের সুযোগ মানুষকে দেওয়া উচিত। গোটা ভারতবর্ষে বিজেপি ফিরে সরকারে আসতে পারবে না, আর 26-এর জন্য তৃণমূল এখন থেকেই অপেক্ষা করুক, তাদেরকে চলে যেতে হবে। আপনার কাছে শেষ প্রশ্ন, আমাদের এই নির্বাচনের মুখে দাঁড়িয়ে আমাদের রাজ্যের যুবক যুবতী সহ সর্বস্তরের সাধারণ মানুষ এবং নির্বাচক মণ্ডলীর কাছে আপনার বার্তা কি? আমার নির্বাচক মণ্ডলীর কাছে বার্তা, আপনারা যদি পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবদেরকে মাথা উঁচু করে, কোমর টান টান করে সৎ পথে রোজগার করতে দেখতে চান, আপনার কাছে বিকল্প বাম। আপনি যদি চান আমরা ভোট লুট করি, আপনি যদি চান আমরা লোহা বালি গরু মাটি পাচার করি, আপনি যদি চান আমরা 8,000 স্কুল বন্ধ করে দিয়ে, চাকরি না করে যে 21,000 মদের দোকান খুলে দিয়েছে, সেই দোকান থেকে মদ গিলে আকণ্ঠ পাড়াতে হুজ্জুতি করি, তাহলে আপনার যেদিকে খুশি চলে যান। যদি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে এবং বর্তমানকে বাঁচাতে চান, নির্বাচক মণ্ডলীর কাছে আমাদের আবেদন, দায়িত্ব কিন্তু আপনাদের। গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষ আপনার সিদ্ধান্ত গ্রহণের উপরে আমরা তাকিয়ে আছি। আর ছাত্র যুব, আমাদের বয়সী প্রথমবারের ভোটার, দ্বিতীয়বারের ভোটার, তৃতীয়বারের ভোটার বা 40 বছর পর্যন্ত যে ইয়াঙ্গার ভোটাররা আছে, আপনাদের কাছে আমাদের দায়িত্ব, আমাদের আবেদন, এ দেশটা আমাদের। আমরা বেঁচে থাকলে দেশ বাঁচবে। আমরা যদি সৎ পথে বাঁচি, দেশ সৎ পথে বাঁচবে। আমরা যদি অসৎ হয়ে যাই, আমরা যদি 2 নম্বরই হয়ে যায়, আমরা যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যাই, আমাদের দেশ আমাদের কাছে কিন্তু প্রশ্ন করবে, যখন আমাদের কাজ ছিল দেশকে বাঁচানো, তখন আমরা কি করলাম। তাই নির্বাচক মণ্ডলীর কাছে বড় আবেদন যে আপনারা আমাদেরকে বাঁচান, আর আমাদের কাছে আমাদের আবেদন, আসুন সবাই মিলে দেশটাকে বাঁচান। আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরও। আপনারা নজর রাখুন, দেখতে থাকুন সিপিআইএম ডিজিটাল।